আমার ইচ্ছা যেটা হচ্ছে যে বিগ একটা স্কেলে একটা রেকর্ডিং করার, যদি কোনো এমন অ্যাকশন সিনেমা পাই যে আমি একটা স্টেডিয়াম ভাড়া করে একসাথে হয়তো বা 500 লোক ড্রামস বাজাচ্ছে। দর্শক, আজকে আমার অতিথি হয়ে এসেছেন একজন রক স্টার। বলুন তো কে? আচ্ছা, হিন্টস দিচ্ছি। শাহ আব্দুল করিমের গানের মতনই তার জীবন আচরণ দেখে আমরা কিন্তু বরাবরই মুগ্ধ হই। চলনে বলনে আচরণে তিনি যেন বলেন, আর কিছু চাই না মনে গান ছাড়া। কনসার্ট হোক কিংবা ঘরোয়া আয়োজন, অডিও অ্যালবাম হোক বা নাটক, ওয়েব সিরিজের সঙ্গীত, বিজ্ঞাপন চিত্র হোক বা রূপালী পর্দার আকাঙ্ক্ষিত সিনেমার সঙ্গীত আয়োজন, প্রত্যেকটা মাধ্যমেই তিনি ভীষণ সরব, ভীষণ উজ্জ্বল। আমাদের সবার প্রিয় জাহিদ নীরব। দর্শক, এবারের পবিত্র ঈদ উল আজহায় আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার সঙ্গীত বিভাগের নেপথ্যের নায়ক তিনি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই গানের নায়কের সাথে গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। হ্যালো রকস্টার, কি খবর, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর রকস্টারের জোয়ারে ভাসছি। অবশ্যই আমরাও ভাসছি, মানে স্পেশালি টিজারটা আসার পর থেকে আমরা তো রকস্টার নিয়ে ড্যাম এক্সাইটেড। আর দর্শক যারা আছেন, আমরা তো সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখছি চারদিকে রকস্টার নিয়েই আলোচনা। বাই দ্য ওয়ে, টিজারের ফিডব্যাকটা আপনি কেমন পেলেন? টিজার আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এই সুন্দর এডিট এবং এই সুন্দর আয়োজন আমি তো বাংলা সিনেমা আগে কখনো দেখি নাই। সো যখন আমি এডিটটা পেলাম, রসু ভাই আমাকে পাঠালো, তখন আমার মনে হয়েছে যে যেভাবেই হোক মিউজিকটাকে আসলে ওই লেভেলে করতে হবে। সো আলহামদুলিল্লাহ সবাই ভালো বলতেছে। গত বছর বিনোদন সারাদিনে আপনি বলেছিলেন যে আপনি বিজিএম নিয়ে একটু কাজ করতে চান এবং পুরো জায়গাটা নিজেই একটু দেখতে চান, যাতে মানুষ সেই সাউন্ডটা শুনলেই বুঝতে পারে এটা জাহিদ নীরবের করা, মানে নিজের একটা সিগনেচার রাখতে চান। আপনি কি এবার সেই মানের কাজের সুযোগটা পেলেন? রকস্টারের একটা চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম, বিজিএম এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রকস্টার কিভাবে রকস্টার হয়। আসলে একটা আর্টিস্ট যখন জন্মায়, সে আসলে হয়তো তার একটা ট্যালেন্ট থাকে, প্রোডিজি হয়, কেউ হয় না, কেউ প্র্যাকটিস করাতে করে, কেউ পরবর্তীতে এসে কোনো একটা সিচুয়েশনের কারণে এখানে আসে। সো এই যে রকস্টার হয়ে ওঠার একটা গল্প, একটা জার্নি, সেই জায়গাটাকে কমপ্লিমেন্ট করার জন্য বিজিএম করেছি। তারপর রকস্টার হয়ে গেল, তার উত্থান পতন, ভাঙা গড়া, এই ব্যাপারগুলোকে আমরা বেশ মানে সামনে রেখেছি আর কি। নিশ্চয়ই। আমি তো শুনেছি যে প্রায় 6 মাস আগে নাকি আপনি যুক্ত হয়েছেন টিমের সাথে। সো ডিরেক্টর আজমান রুশো উনি ট্রেন্ডি কাজ খুব করেন। সো সেই সময় উনি আপনাকে কি ব্রিফ দিয়েছিলেন আসলে রকস্টার নিয়ে? রুশো ভাইয়ের সাথে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা অনেক বিজ্ঞাপন একসাথে বানিয়েছি, অনেক বিজ্ঞাপন, এবং আমাদের একসাথে অনেক আড্ডা হইতো। আমরা ড্রাইভে যেতাম, আমাদের গান শোনা হয়তো, হয় না, প্লেলিস্ট থাকে, আমার প্লেলিস্ট থাকে একরকম, রুশো ভাইয়ের প্লেলিস্ট একরকম। সো এই আড্ডার জায়গা থেকে একদিন উনি আমাকে ডাকলো যে নীরব, তোমার সাথে অন্য একটু আড্ডা দিতে চাই। আমি গেলাম, আমি সিনেমার গল্প শুনলাম, শুনে বললাম যে খুবই ভালো সিনেমা, কি করতে চান আপনি? বলছেন না, এটা আমরা অলরেডি করতেছি, আমাদের রকস্টার হচ্ছে শাকিব খান। আমি বলছি হোয়াট, আসলেই? সো আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি, কারণ শাকিব ভাইয়ের নামে অনেকেই আসে, মিটিং করে, হয় না, আলটিমেটলি কাজটা হয় না। হ্যাঁ, অনেক স্বপ্ন থাকে, বাট আমি এরকমই ভেবেছিলাম। বাট যখন দেখলাম যে এটা আসলে অনেক দূর এগোনোর পরে দেন আমাকে ইনক্লুড করা হয়েছে, দেখলাম যে না, আসলে গানগুলো তখন অলরেডি অনেকগুলো গান রেডি, কিছু গান বাকি ছিল। সো হ্যাঁ, এইভাবেই আমাদের শুরু হয়। তাহলে তো এবার মানে সম্মতি কেন দিলেন এটা তো জানতেই হয়, বিকজ আমাদের মানে বাংলাদেশে অন্তত সাম্প্রতিক সময়ে তো মিউজিক্যাল ফিল্ম আমরা ওভাবে দেখিনি। হ্যাঁ, কাজল রেখাতে প্রায় 20টার মতন গান ব্যবহার হয়েছিল, বাট দ্যাটস নট আ মিউজিক্যাল ফিল্ম। তো রকস্টার ফাইনালি আমরা এতদিন পরে ট্রেন্ডি মিউজিক্যাল একটা লাভ স্টোরি দেখতে যাচ্ছি। সো কোন কোন ভাবনার জায়গা থেকে আপনি সম্মতি দিয়েছিলেন এখানে কাজ করতে? আমার এই চ্যালেঞ্জটাকে আমি আসলে খুবই পজিটিভলি নিয়েছি, যে আমাকে আমি এক্সপ্লোর করতে পারবো। কারণ এই সিনেমাতে আমাদের মেইন চ্যালেঞ্জ, যেহেতু রকস্টার সিনেমা, আমরা শুধু রক জনরাতেই থাকবো না, আমাদেরকে ভার্সাটাইল হতে হবে। সো আমরা একদম ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে শুরু করে একদম র্যাপ পর্যন্ত আমরা সবগুলো জনরাতে, মেইন জনরাতে টাচ করেছি। সো ওই চ্যালেঞ্জটা আমাকে একটা স্পৃহা দিয়েছিল, একটা বিষয়। আর মিউজিক্যাল ফিল্ম যেহেতু, মিউজিক্যালিটি আমি আসলে সবার আগে প্রায়োরিটি রেখেছি। যেমন আমার গিটারের প্লাকিংটা কী হবে, গিটারের টোন কী হবে, ড্রামসের টোন কী হবে, এবং আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের পুরো সিনেমার যে গানগুলো আছে সবগুলো অ্যাকোস্টিক রেকর্ড করা, মানে ড্রামস রেকর্ড করা। নর্মালি আমরা এখন ভিএসটিতে করি, বাট এই গানগুলো অ্যাকোস্টিক ড্রামস রেকর্ড করা, বেস লাইভ বাজানো,
গিটার লাইভ বাজানো, স্ট্রিংস মানে ভায়োলিন সেকশন সেটা লন্ডনে রেকর্ড করা, মুম্বাইতে আমরা সিতার বাজাচ্ছি, সারেঙ্গি বাজাচ্ছি, আমাদের যা যা প্রয়োজন আমরা করতেছি। আমি পার্সোনালি রসু ভাইকে বলছি যে ভাই আমি আসলে এই সিনেমার যে রেমুনারেশন প্লাস 25% আমি এখানে ইনভেস্ট করতে চাই, কারণ এটা আসলে বাংলা সিনেমার সাউন্ডটা আসলে আমাদের হাতে। সো আমরা যে আরো বাজেট বাড়াবো বা টাকা চাইবো সেটার জন্য আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা পারি। তবে কাজের ক্ষেত্রে আর একটা সীমাবদ্ধতা নিশ্চয়ই থাকে, সেটা হচ্ছে ডেডলাইন। আপনাদেরকে তো একটা ক্যালেন্ডার মেনটেন করতে হয়েছে। আর আসলে আমাদের বাংলাদেশে গুছিয়ে কাজ করতে পারাটাও খুবই চ্যালেঞ্জের একটা বিষয়। তো এই যে আপনারা এত সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করে প্রি প্রোডাকশনটা এত সুন্দরভাবে করে কাজে এগোচ্ছেন, এর সুফল তো নিশ্চয়ই সবাই ভোগ করছেন এখন। অফকোর্স সুফল চ্যালেঞ্জ দুটোই আছে। আমার মনে হয় এই যে আমাদের যে ডেডলাইনের চাপ, এটা হচ্ছে সংকট। সো আমি যেটা সবসময় বলি যে সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করে। সো আমরা এই সংকটটা না থাকলে হয়তো গাছাড়া হয়ে যেতাম, হয়তো না, এরকম হয়তো আর কি জিনিসটা। সো এখন যেটা হচ্ছে আমাদের প্রপার ক্যালেন্ডার আছে, আমার প্রপার টিম আছে। যেমন আজকে আমি এখানে কথা বলছি, ইন্ডিয়াতে আমার সিতার রেকর্ড হচ্ছে, আজকে আমার মিক্স ইঞ্জিনিয়ার আমার গানগুলো মিক্স করছে। প্রত্যেকেই না নিজের ডিপার্টমেন্টের কাজটা খুব অনেস্টলি করছেন। এক্স্যাক্টলি, এটা খুবই দারুণ বিষয়। আচ্ছা, ডিরেক্টরের তো ইনপুট তো নিশ্চয়ই ছিল, এবং দেখুন আজমান রুশো, আমি শুরুতেই তখন বললাম যে উনি একটু ট্রেন্ডি ভাইবের কাজ করে। আমরা ওনার নির্মিত যদি বিজ্ঞাপনগুলো দেখি, কিংবা আমরা যদি পিনফিলের ওনার হাউসটাও দেখি, খুবই সমসাময়িক। এবং যতদূর জানি আপনার মিউজিক্যাল টেস্ট একটু ক্লাসিক্যাল, একটু মেলোডিয়াস, এই ঘরানার সম্মেলনটা হলো কি করে? আমার মিউজিক্যাল টেস্ট আসলে আমার শেখাটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল, পরবর্তীতে আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যালও শিখেছি। কিন্তু আমি খুবই ওপেন। আমি ওপেন বলতে হচ্ছে আমি যে কোনো আর্টকে রেসপেক্ট করতে চাই, রেসপেক্ট করি। সো রুশু ভাই আমাকে প্রতিনিয়ত প্যারা দেয়, কিন্তু ওনার একটা ব্যাপার হচ্ছে উনি জানেন উনি কি চান, এটা খুব ইম্পর্টেন্ট। মানে হাওয়ায় ভাসান না, আসলে আমি কি চাচ্ছি আমি জানি না, এরকম না। এটাই মানুষটা বলে যে এটা আমার খুব ড্রিম প্রজেক্ট, আমার স্বপ্ন এটা, কিন্তু কি করে এক্সিকিউট করবো অনেকে এটা এক্সপ্লেইন করতে পারে না। ওনার জায়গায় বোধহয় উনি একদম পার্টিকুলার। এটার কিছু জায়গায় সমস্যাও হয়, যে অনেক সময় হয় যে আমি ডেমো বানিয়েছিলাম জাস্ট শুটের জন্য, এখন আমি একটু ডেভেলপ করতে চাই, উনি ওখানে লক হয়ে আছেন না, আমার ওইটাই লাগবে। সো এটা একটু প্যারা দেয় আমাকে, কিন্তু অ্যাটলিস্ট এইটা আমি জানি যে আমার এই ওনার আস্থাটা আছে যে উনি একদম মোটা দাগে আর্টটা দেখে যে আমার এটাই চাই। প্রমোশন নিয়ে একটু জানতে চাই, কারণ ফিল্মটা যেহেতু সবার, আমাদের প্রত্যেকবার মানে পবিত্র ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা বা বৈশাখে যেই সিনেমাগুলো আসে, আমরা দেখি প্রমোশনটা উইক হয়। সেই জায়গা থেকে রকস্টার পুরোটাই আলাদা। আমরা দেখছি টিজার আসছে, এবং লিরিক্স নিয়েও, এই যে আমায় উড়িয়ে দাও, এই গানের লিরিক্স নিয়েও হচ্ছে একটা ছোট্ট একটা গেমস মতো করা হয়েছিল, যেখানে সে সমুদ্র হবে না আকাশ হবে। এই যে ছোট ছোট জিনিস, মিউজিক্যাল গেমস, এটা খুবই ভালো লাগছে। এটাকে প্ল্যান করেই করা সবার না? এইটা কাকতালীয়। এই যে কুইজের কথা বললেন, এটা আমার একটা কমেন্ট ছিল ফেসবুকে, সেই কমেন্ট থেকে কুইজটা হয়ে গেছে। যে আমি দুষ্টামি করতেছিলাম, আমাদের মধ্যে একটা হয় না খুনসুটি, আমি সানি ভাই, রসু ভাই। সো আমি সানি ভাইয়ের কমেন্টে লিখেছিলাম যে ওই নীল কি, আমি বলে দিব? বলছেন না, আপনি বলেন না। সো ওইখান থেকে কুইজটা শুরু হয়। আর সাকিবিয়ানসরা এত অ্যাক্টিভ, ওনাদের শুধুমাত্র আসলে হিন্টটা দিতে হয় যে ভাই এই যে এটা। সো ওইটা জাস্ট আমাদের কাজ তো আলো জ্বালানো, বাকিটা লাইটেন আপ করার কাজ তাদের। আমরা বলিউডের আমাদের পাশের দেশের সিনেমাগুলো যদি দেখি, রক অন, রকস্টার, সাইয়ারা, এই প্রত্যেকটা সিনেমাগুলোতে মিউজিক বা তাদের এই যে জার্নিতে একটা পার্ট, একটা মিউজিক্যাল চরিত্র হিসেবে আমরা দেখেছি। রকস্টারেও কি আমরা সেভাবেই পাবো মিউজিক? সেটা আমরা সিনেমা হল পর্যন্ত অপেক্ষা করি। তা তো অবশ্যই আমরা সিনেমা হলেই দেখতে চাই, বাট ওই যে বললাম যে রকস্টার নিয়ে আমরা এত এক্সাইটেড, অনেক অনেক কোয়েরিজ থাকে। আচ্ছা, যেহেতু নামে একটা মিল রয়েছে, বলিউডের রকস্টার নামে একটা সিনেমা আছে, আমাদের এখানেও রকস্টার নিয়ে রকস্টার নাম করে সিনেমা হচ্ছে, তো আপনি মিউজিক করার সময়, ডিরেক্টরের কোয়েশ্চেনটা আমি ওনাকে করবো, বাট মিউজিক করার সময় আপনি কি কোনো সিনেমাকে ইন্সপিরেশন হিসেবে নিয়েছেন? সিনেমাকে না, আমি একদম জনরাকে ইন্সপিরেশন নিয়েছি। আচ্ছা। আপনি যদি দেখেন যে আমরা গানগুলো শুনলে আমরা পার্টিকুলার জনরা ধরেছি। রক অ্যান্ড রোল একটা জনরা, রক একটা জনরা, একটা লাভ সং ব্যালেড একটা জনরা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা জনরা, আমরা পার্টিকুলার জনরাকে ধরেছি। আর মুভির কোনো ইন্সপিরেশন আমি নিই নি, কারণ বললাম আমাদের হয় কি, ধরেন একই ভাত আপনি একভাবে রান্না করেন, কলকাতায় মুম্বাইতে আরেকভাবে রান্না করে। সো আমার মনে হয় আমার সিনেমা, আমার কালচার, আর্ট আমার মতো হবে, সেটা আমি যেটা করবো সেটাই আমার আর্ট। সো ওই জায়গা থেকে আমি আসলে আশেপাশের যে সিনেমাগুলো আছে ওগুলো ইন্সপিরেশন নিইনি, আমি গানের ইন্সপিরেশন নিয়েছি, যেগুলো কালজয়ী গান। ধরেন আমি কালকেই একটা গান বানাচ্ছিলাম, সো আমার পাশে বলতেছিল যে এটা তো ওই গানের সাথে মিলে। সো হ্যাঁ, আমি তো শুনলাম, যে গানটা শুনলাম হচ্ছে একটা
বিখ্যাত রক গান, মানে মাইলস্টোন টাইপের গান। তো ওই গান শোনার পর আসলেই তো মিলে, কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু কিছু জনরায় কিছু টেম্পো, কিছু রিদম, কিছু স্কেল আর Similar সিমিলার। সো ওই গান আমি কখনো শুনিও নাই, তারপর ম্যাচ করতেছে। এটা হয় বোধহয় মানে একই রাগের উপরে যদি একাধিক গান থাকে, Exactly. কোথায় যেন একটা মিল আমি উদাহরণ দিব। হ্যাঁ, হ্যাঁ। ধরেন যে একটা গান আছে যে মান্নাদের, এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতায় আমার, সোরে রাগ ভাটিয়ারে, সেম অনেক বছর পরে নেনা নেনা Yes. নের বাহারে, এটা এ আর রহমান করেছেন ওয়াটার সিনেমাতে। সো এটা আসলে কনসিয়াসলি যে কপি করেছে বাট এরকম না। এরকম না। হ্যাঁ, এটা অনেক অনেক সিমিলার। আই থিঙ্ক আজকে দর্শক যারা দেখছেন এটাও বুঝতে পারবেন, মানে তারা ফার্দার অ্যাটলিস্ট এটা যেন না বলেন যে না এটা কপি, আসলে না কপি বলুক, দর্শককে বলুক, দর্শক কারণ কি এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন। এই একটা মানে অডিয়েন্স, দর্শক গান শুনতেছে, সে কানেকশন খুঁজে পাচ্ছে, তার মানে তার মধ্যে মিউজিক্যালিটি আছে। হ্যাঁ, সো এই মিউজিক্যালিটি ইম্পর্টেন্ট। রকস্টারের নেপথ্যে অনেক মিউজিশিয়ানস রয়েছেন এবং অনেক গুণী গুণী মিউজিশিয়ান রয়েছেন, এবং আহমেদ হাসান সানি, ওনাকে আমরা ডিরেক্টর হিসাবে চিনতাম, তারপরে তো মিউজিশিয়ান হিসাবে চিনি, এবার তো অ্যাক্টর হিসেবেও তাকে দেখে ফেললাম বনলতা এক্সপ্রেসে। তার সাথে তো মানে আপনার আগেও অনেকগুলো কাজ হয়েছে, তো এইখানে সমন্বয়টা কি করে করেছেন রকস্টারে, কেমন এক্সপিরিয়েন্স হলো? সানি ভাই খুবই মাইডিয়ার, এবং হচ্ছে সানি ভাই আমার প্রতি ওনার একটা আস্থা আছে। ওনার যে কোনো প্রজেক্ট উনি আমাকে ইনক্লুড করেন। যেমন মাঝে মাঝে আমরা হয়তো যে গানটা ওনার ফার্স্ট মানে ম্যাস পিপলের কাছে হিট যেটা, সেই গানটা উনি আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তারপরে ওনার শহরের 2টা গান যে গানটা ছিল, ওই গানের মিক্সটাও আমার করা, ভয়েস মিক্সটা। তারপরে হচ্ছে ওনার সবগুলো প্রজেক্টে কীভাবে কীভাবে আমি যেন ইনভলভ হয়ে যাই আসলে। তো আমাদের অনেক সুন্দর সুন্দর গানও আছে, যেমন আমার সুরে পাখিরা নামে একটা গান উনি গেয়েছেন, চরকিতে গেছে যেটা। সো এইবারে যেটা হচ্ছে, এবার একটা লম্বা জার্নি, অনেকগুলো গান, সানি ভাইয়ের কিছু ইনপুট থাকে। উনি যেহেতু ওনার মিউজিক্যাল টেস্ট ইজ ডিফারেন্ট, উনি বব মার্লি শোনেন, উনি একটু ওয়েস্টার্ন গান বেশি শোনেন, ওনার লিরিকের জায়গা থেকে একটু আলাদা। সো উনি আমাকে অনেক ইনপুট দিয়েছে যে ভাই এই গানটাকে আমরা এরকম করতে পারি কিনা, এই গিটার সাউন্ডটা এরকম হতে পারে কিনা, ওনার অনেক ইনপুট আছে। আর দেশের আমি যে মিউজিশিয়ানদের কথা বললেন, যে আমি যেহেতু সিনেমাটা রকস্টার, সো আমি সব হায়ার করেছি যারা বেস্ট বেস্ট মিউজিশিয়ান। মানে আমি চাইলেই আমি গিটার বাজাতে পারি, আমি গিটার বাজিয়ে ফেলতে পারি, কিন্তু যে আসলে গিটারটা ডেডিকেটেডলি বাজায় ফর সো লং, ওনার আউটপুটটা অন্যরকম আসবে। এই জন্য আমি তাওকিরকে অ্যাড করেছি, ইফাসকে অ্যাড করেছি, বেসকিং পাওয়েজ ভাইকে অ্যাড করেছি, আমাদের লেজেন্ডারি মিউজিশিয়ান তানিম ভাইকে অ্যাড করেছি, আরও অনেক মিউজিশিয়ান অ্যাড হচ্ছে এখনো। আচ্ছা, আমরা দেখছি আজকাল পান্থ কানাই দা, ওনার সাথে আপনি পডকাস্ট করতে খুব এক্সাইটেড হয়ে আছেন। আমাদের সিক্রেট বলতে, পান্থদা আসলে তো এত এক্সপিরিয়েন্স ওনার মিউজিক্যাল, এত ডাইভার্সিটিফাইড ওনার এই মিউজিক্যাল জার্নি। উনি শুরু করেছেন একটা ব্যান্ডে, তারপরে আরেকটা ব্যান্ডে, তারপর এই গান গাওয়া, আবার বিভিন্ন ব্যান্ডে বাজানো। ওনার একটা মিউজিক করাটা ক্ষুধা আছে, এই ক্ষুধা থেকে উনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছে। এবং উনি আমার সাথে যখন আড্ডা দেয়, তখন আমরা আমাদের ভুলগুলো শেয়ার করি, কি করলে ভালো হতো। সো আমি তখন বললাম যে দাদা চলেন আমরা একটা পডকাস্ট করে ফেলি। আমরা এবার একটু আমাদের মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গে আসি। হ্যাঁ, শাকিবিয়ান বা ওনার ফ্যানদের তো একটা হিউজ প্রেশার থাকে, এবং যেহেতু তাকে নিয়েই পুরো সিনেমার গল্প আবর্তিত হচ্ছে, কি মনে হয় শাকিবিয়ানদের প্রত্যাশার চাপ কতটা আপনি ফুলফিল করতে পারবেন বা অনুভব করছেন? এটা আমি জানি না, এটা আমি লিটারেলি জানি না, কিন্তু আমি ওই যে যেটা সবসময় বলি যে আমি আমার কাজে অনেস্ট, আমি এই অনেস্টিটি নিয়েই শেষ করতে চাই কাজটা। এবং আমার মেইন টার্গেট হচ্ছে যে আমি নিজে স্যাটিসফাইড হতে হবে যে আমি আমার বেস্টটা দিতে পারছি কিনা। আমি আমার বেস্টটা দিতে চাই গল্পের স্বার্থে, গল্পের প্রয়োজনে, যেটা করার প্রয়োজন আমরা সেটাই করছি। অবশ্যই। আচ্ছা, তাহলে একটু বলেন না, শাকিব খানকে কি নতুন ভাবে পাচ্ছি? টিজারে তো একটা গ্লিমস পেয়েছি, কিন্তু একজন মিউজিশিয়ান হয়ে ওঠার পেছনে তার অ্যাটিটিউড, চলাফেরা, এবং উনি যখন এই যে কিবোর্ডটা প্লে করছেন, জেস্চার, সব কিছু কিন্তু অনেক ডিফারেন্ট। আপনারা যেহেতু কাছ থেকে দেখছেন, কতটা চেঞ্জ দেখলেন ওনার মধ্যে? রিসেন্ট টাইমে, এটা যদি আমার বলা উচিত না, বাট রিসেন্ট টাইমে যেটা হয়, পুরো পৃথিবীতেই এত অস্থিরতা, এত মারামারি কাটাকাটি, ওই জায়গা থেকে আমার মনে হয় একটা স্বস্তির জায়গা রকস্টার। সো ওই স্বস্তির জায়গা থেকে এভাবেই আপনি আলাদা করতে পারবেন সবগুলো সিনেমা থেকে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শাকিব ভাই এত দক্ষ একজন মানুষ, যে এত বছর ধরে ক্যারি করতেছে। এটা আসলে আমি ওই দিন রিয়েলাইজ করেছি যখন আমি ওনাকে সামনে থেকে দেখেছি, যে এত সিনসিয়ার। উনি আমার স্টুডিওতে এসেছিলেন, এসে বসে একদম অল্প ভাষী,
খুব কম কথা বলেন। সেটাই। আচ্ছা, আপনি বলছিলেন যে এখন মিডিয়ার একটা স্বর্ণযুগ চলছে, অনেকে তো অনেক হতাশার কথা বলেন, এটা আছে এটা নেই এটা হচ্ছে না, সেখানে আপনার কাছ থেকে আসার কথা শুনে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। কোন ভাবনা থেকে আপনি স্টিল এত হোপফুল? আমি আসলে সবসময় পজিটিভ ভাবতে পছন্দ করি একটা বিষয়। আর বাস্তবতা হচ্ছে, ধরেন আমি আসলে দেশের বাইরের উদাহরণ দিলে একটু সুবিধা কি, কারণ মানুষের মনে একটু কম কষ্ট পায়। সো ধরেন একজন বড় পণ্ডিতজি, যিনি অনেক বড় পণ্ডিতের সাথে বাজাতেন, সঙ্গত করতেন, তিনি 20 বছর আগে ট্রেনে করে যাতায়াত করতেন, এখন তিনি মার্সিডিজে করে যাতায়াত করেন। কারণ এখন মিউজিশিয়ানদের ফিনান্সিয়াল একটা সাপোর্টের জায়গা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। আমার পরিচিত অনেকে আছে যারা ঢাকায় থাকেন না, ময়মনসিংহ থাকেন, কিশোরগঞ্জ থাকেন, কিংবা কুড়িগ্রাম থাকেন, ওইখান থেকে মিউজিক করছেন, অনলাইনে ডিস্ট্রিবিউট করতেছেন এবং মাসে লাখ টাকা কামাচ্ছেন। সো এই যে একটা ফিনান্সিয়াল সাপোর্ট, এবং আগে যে একটা নেপোটিজম ছিল যে আমাকে এখানেই আসতে হবে, সেই জায়গাটা নাই। আমি একজনের গান শুনি, উনি মনে হয় ঢাকার বাইরে থাকেন, উনি খুব সুন্দর বাংলা আধুনিক গান করেন এবং ওনার অনেক অনেক ফলোয়ার। বা কিংবা আপনি যদি আমি বাংলাদেশের নাম ধরে বলি, তানভীর ইভান, সে চিটাগং বেস, সে বলিউড কাঁপাচ্ছে। সো এই যে যোগাযোগ মাধ্যমটা তৈরি হয়েছে, সেটা তো আগে ছিল না আসলে। এবং আর্টিস্ট, মিউজিশিয়ান, লিরিসিস্ট, কে না, এখন সবাই কিন্তু যার যার জায়গা থেকে কাজ করছে। সেটাই এটা খুব বড় একটা হ্যাঁ, এটা এখন আমার মনে হয় ইভেন সিনেমা তো আমাদের বনলতা এক্সপ্রেস নর্থ আমেরিকাতে টপ 20-তে আছে, এটা কি আমাদের বাংলা সিনেমা কখনো হয়েছে? কিংবা আমার মনে হয় যে রকস্টার তো সেটা ছাড়িয়ে যাবে। সো এই যে ভাবনা, চিন্তা ভাবনা এবং আমাদের বড় পরিসরে অগ্রসর হওয়া, এটা আমরা এখন অনেক ভালোভাবে এগোচ্ছি। আপনি তো সিনেমার বিজিএম করছেন অনেক দিন ধরেই, তারপর টিম নিয়ে নিশ্চয়ই সিনেমা হলগুলো ভিজিট করেছেন। তো রকস্টারের বিজিএম করার ক্ষেত্রে এদিকে মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, এটা তো আসলে জায়গা ভেদে সাউন্ড প্রজেকশন, সাউন্ড সিস্টেম ডিফারেন্ট হয়। সবটাকে মাথায় রেখেই মিউজিকটা করছেন? মিউজিকটা করার সময় এগুলো আমরা চিন্তা করি না। মোস্টলি এই কাজটা আসলে সাউন্ড ডিজাইনার যিনি আমাদের এই রকস্টার সিনেমা সাউন্ডের যে রিপননাথ ভাই, উনি পরীক্ষিত, কারণ ওনার অসংখ্য সিনেমা, অসংখ্য মানে ব্যাপক কি বলে প্রশংসিত হয়েছে। সো রিপন ভাই ইজ দ্য মাস্টার। সো উনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন। উনি আমাকে প্রথমেই একটা গাইডলাইন দিয়েছেন যে আমার এইভাবে টেকনিক্যাল যে জায়গাটা, তুমি আমাকে এইভাবে লেয়ারগুলো দিবা, আমি এইভাবে ডিস্ট্রিবিউট করবো। সো আমরা ওইখান থেকে একদম প্রথম মিটিংয়ে আমাদের এটা অ্যালাইন্ড আমরা। সো আমার মনে হয় যে রিপন ভাই যেহেতু আছেন, আমার এই সাউন্ডের সমস্যাটা ইনশাল্লাহ হবে না। নিন্দুকদের অনেকেই কিন্তু বলছেন যে রকস্টার আসলে মাল্টিপ্লেক্সের সিনেমা, এটা সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা মেবি সেখানকার সাউন্ড, মিউজিক কোয়ালিটি এগুলোর সাথে একাত্ম হতে পারবেন না। আপনি কি বলবেন? আমি এটাতে একদমই একমত না, কারণ যে জিনিস ভালো সেটা সব জায়গায় ভালো, এই একটা বিশ্বাস আমার মধ্যে আছে। ধরেন আমি যখন বড়াই করে বানাইছি লাস্ট ঈদে, অনেক আমার ওয়াইফ পাশে ছিল, ও বলতেছিল যে এই গানটা অনেক শুনবে, বাট জানি না ম্যাস পিপল শুনবে কিনা। দেখেন, ম্যাস পিপল শুনেছে, সবাই শুনেছে। ইটস মাই রিকোয়েস্ট নাও, জাস্ট দুটো লাইন প্লিজ। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই এই দুপুরে, আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যাই মিশে গেলে তুমি জানো না তো কোন মোহনায়, কার কাছে যাই বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই কার কাছে যাই। উফ, আত্মা জুড়িয়ে যায় ভাইয়া, প্লিজ গিটারটা রাখবেন না। গানের মুডে যেহেতু চলে এসেছি, আমরা রকস্টার নিয়ে তো এতক্ষণ এত কথা বললাম, রকস্টারের গানের কোন একটা অংশ যদি আমাদেরকে শোনান, বা মিউজিক। আচ্ছা, টিজারে যেটা আমরা শুনেছি আমাকে উড়িয়ে দাও, ওটা আসলে সানি ভাইয়ের লেখা সুর, সানি ভাই গেয়েছেন, ওইটা একটু ট্রাই করছি। শিওর। আমাকে পুড়িয়ে দাও,
রাইট, ইস কি দারুণ দারুণ দর্শক, আজকের এপিসোডটা খুবই স্পেশাল, আপনারা বুঝতেই পারছেন। আপনারা তো ব্যাক টু ব্যাক দুটো টুইট পেয়ে গেলেন, কি বলেন? আবার একটু আড্ডায় ফিরতে চাই। প্রত্যাশা কতখানি আপনার, মানে আমরা টিজারের গান কিংবা পিরিতি সবকিছু মিলিয়ে দর্শকদের ভেতরে যে উন্মাদনা দেখতে পাচ্ছি, চাপ কতটা অনুভব করছেন? চাপ তো আছে আপু, অনেস্টলি চাপ আছে, কিন্তু ওই যে বললাম যে আমি দর্শকের চাপটা আসলে পরে নিতে চাই। আগে মিক্স মাস্টার এমন একটা জিনিস বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এটা টেকনিক্যাল জিনিস। গান সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভালো, মিক্সটা ঠিক মতো হলো না, আবার গানটা ওয়ার্ক করবে না, মানে নিজের কাছে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না। সো এই নিজের যে চাহিদাটা আছে, নিজের ক্ষুধাটা আছে, এই ক্ষুধাটা আগে মেটাতে চাই। অবশ্যই। রকস্টার নিয়ে তো লম্বা একটা গল্প আমরা করেই ফেললাম, আশা করছি রকস্টার তো সফল হবে, বাট রকস্টারের পরে কি? রকস্টারের পরে হ্যাঁ। আমি তো ভাবি নাই, মানে আমি অনেস্টলি আমি অনেকগুলো কাজ এসেছিল ঈদে, আমি নেই নেই। বাট এই যে ওয়ান অ্যান্ড অনলি রকস্টার নিয়েই রয়েছেন, আক্ষেপ নেই তো না? কেন? কারণ এই যে আপনি দেখেন, happy তো এই decision-এ? অফকোর্স হ্যাপি। এবং যেটা হয়েছে, আমাকে অন্যান্য ডিরেক্টর নর্মালি কিন্তু বলে যে ভাই এই আমাদের ফিল্মটা খুব ইম্পর্টেন্ট, আপনি কোনো কাজ নিয়েন না। রুশো ভাই আমাকে বলতেছিল যে নীরব, তোমার তো ঈদে অনেক কাজ থাকবে, অনেক বিজ্ঞাপন থাকবে, চাপ নিতে পারবো আমরা? আমি বলছি, আমি অন্য কোনো কাজ নিব না, সেটা তো আমি বলতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। সো এই যে এটা আসলে আমার মানে কি বলে, মিউজিকের প্রতি একটা ভালোবাসার জায়গা, যে এই যে এত সুন্দর একটা সিনেমা পেলাম, মিউজিক্যাল ফিল্ম, সেখানে যদি মিউজিকটা এক্সপ্লোর করতে না পারি, এই আফসোস আমি আসলে কিভাবে মেটাবো? টিভিসি, ওভিসি, নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মের কাজ তো নিয়মিত হলো, সিনেমায়ও চলে এলেন, সিনেমায় নিশ্চয়ই এবার নিয়মিত হবেন। সিনেমা নিয়মিত আসলে রিসেন্টলি আমার এটা রকস্টার লাকি 7, মানে 7 নম্বর 7 সিনেমা। নম্বর কাজ। সো সিনেমা আসলে কম করতে চাই, অনেস্টলি কম করতে চাই, ঠিকঠাক করতে চাই, এটা জরুরি। কারণ সিনেমাটা অনেকদিন থেকে যাবে এবং বিগেস্ট প্ল্যাটফর্ম হ্যাঁ। ফর দ্য আর্টিস্ট। সো এই জায়গায় কম করে মানসম্মত কাজ করতে চাই। ধরুন একটা অ্যাকশন থ্রিলারের অফার আসলো, খুবই জমজমাট কাজ, স্ক্রিপ্টও দারুণ, মিউজিক নিয়ে অনেক কিছু করার আছে, কিন্তু প্রচুর অ্যাকশন ভায়োলেন্স, করবেন আপনি? অফকোর্স করবো, কেন করবো না? কারণ অ্যাকশন তো লাইফের একটা পার্ট। আমি তখন এটা এই জন্য বললাম যে রকস্টার আলাদা, এটা বোঝানোর জন্য। বাট অ্যাকশন ফিল্মে তো মিউজিকের একটা দারুণ চ্যালেঞ্জ থাকে। ধরেন আমরা যদি পাশের দেশে দেখি অনিরুদ্ধ কিংবা সাউথ ইন্ডিয়ান যারা মিউজিক ডিরেক্টর আছে, হ্যাঁ, তারা কিন্তু অনেকেই প্রত্যেকে একজন আরেকজনকে ছাপিয়ে যাচ্ছেন মিউজিক দিয়ে। কেজিএফ এর জাস্ট আপনি চিন্তা করেন যে পুরো সিনটা আপনি দেখবেন মিউজিক ছাড়া, হ্যাঁ। পুরো অ্যাকশনটা চলে যাবে, রাইট? সো অফকোর্স ইচ্ছা আছে। আমার ইচ্ছা যেটা হচ্ছে যে বিগ একটা স্কেলে একটা রেকর্ডিং করার, যদি কোনো এমন অ্যাকশন সিনেমা পাই যে আমি একটা স্টেডিয়াম ভাড়া করে একসাথে হয়তো বা 500 লোক Orchestra। ডান্স বাজাচ্ছে, হ্যাঁ, সো ওইটা করতে চাই যদি কখনো পসিবল হয় জীবনে। অনেক অনেক দোয়া থাকলো এটা যেন হয়, আর আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, আমরা চাই আরো ভালো ভালো কিছু কাজ আসুক, আর মিউজিক্যাল ফিল্ম দর্শক অনেক ভালোবাসবেন নিশ্চয়ই। রকস্টার এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেখতে দেখতে আজকের আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিনোদন সারাদিন এবং মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, শুভকামনা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপনাকে আপু, প্লাস মাছরাঙা টিভিকে ধন্যবাদ, সান মোশন পিকচার্স লিমিটেড যারা আমাদেরকে রকস্টার সিনেমাটা উপহার দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ।